হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ডাব্লিউবিপি এবং কেপি 2025 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 50টি করে বাছাই করা জিকে প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি এবং আজকে আমরা 32 নম্বর প্র্যাকটিস সেট দেখব। খাকি উর্দিত হলে সেরা লড়াই এবং প্রস্তুতি আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো যাই হোক, আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন ইতিহাসের উপর থেকে। দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? প্রথমে কিছু আমরা ইতিহাসের প্রশ্নোত্তর দেখবো আজকে। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। তো সঠিক উত্তর হবে অপশানে 1800 সালে। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। বিখ্যাত গ্রন্থ বৃহৎ কথা কার লেখা? নিচের কোন ব্যক্তির লেখা বিখ্যাত গ্রন্থ বৃহৎ কথা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গুণাধ্যায়। গুণাধ্যায় লেখা বৃহৎ কথা। দেখো, বিখ্যাত গ্রন্থ বৃহৎ কথা গুণাধ্যায় লিখেছেন এবং তিনি কি ছিলেন? তিনি সাতবাহন রাজা হালা, সেই হালার দরবারে মহান পণ্ডিত ছিলেন। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন। সত্যমেব জয়তে বাক্যটি নিচের কোন উপনিষদে উল্লেখ আছে? প্রশ্নটিকে ভিভিআই করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ স্লোগান বলতে পারো বা আইনি একটা কথা বলতে পারো, সত্যমেব জয়তে। এই যে বাক্যটি বা এই শব্দগুচ্ছ নিচের কোন উপনিষদে উল্লেখ রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখে নাও। অপশন সি, মান্ডুক্য উপনিষদে রয়েছে। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। আপকামিং কেপি এবং ডাব্লিউবিপি 2025 পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ 2.0 লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা 80টি প্র্যাকটিস সেট, 3500 প্রশ্ন উত্তর সম্পূর্ণ পরীক্ষার মতো করে তোমরা প্র্যাকটিস সেটগুলো পাবে, বিষয় ভিত্তিক এবং গণিত, রিজনিং, ইংরেজির প্রত্যেকটা প্রশ্নের সলিউশন ভিডিও পাবে, 10 বছরের প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র পাবে, পরীক্ষার সেরা প্রস্তুতি এবং প্র্যাকটিস তোমরা এই ব্যাচ কোর্স থেকে পাবে। সাথে আমাদের ফুল ব্যাচ কোর্স, যেটি অধ্যায় ভিত্তিক ব্যাচ, যেখানে প্রিলি এবং মেন্সের প্রস্তুতি একত্রে পাবে। প্রত্যেকটা বিষয় অর্থাৎ জেনারেল নলেজ, ইংরেজি, গণিত এবং রিজনিং এর প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার করে তোমাদের একদম ক্লাস হবে। তার উপর থেকে মক টেস্ট, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করা হবে। পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স সঠিক স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে তোমরা এখান থেকে পাবে। কোর্স ফি খুবই স্বল্প রাখা হয়েছে। তো পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য যোগাযোগ করো 9647553612 নাম্বারে। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এখনই যুক্ত হয়ে যাও। দেখো, 4 নম্বর প্রশ্ন আমরা দেখব কি বলছে। দিল্লি সালতানাতের দিওয়ান ই আর্জ নিচ কোনটিকে বোঝায়? দিল্লির সালতানাত অর্থাৎ দিল্লির যখন সুলতান বংশ ছিল তখন দিওয়ান ই আর্জ বলতে নিচের কোন বিভাগকে বোঝানো হচ্ছে? সঠিক উত্তর হবে অপশন সি, সামরিক বিভাগকে বোঝানো হচ্ছে। এবং এই যে দিওয়ানি আর্জ, এটা প্রতিষ্ঠা করেছিলেন কে? গিয়াসউদ্দিন বলবন। 5 নম্বর প্রশ্ন দেখো, তালিকোটা যুদ্ধ নিম্নলিখিত কোন সালে সংগঠিত হয়? এটা খুব ভিভিআই করবে। নিচের কোন সালে তালিকটা যুদ্ধ সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 1565 সালে। ডিটেলস দেখো, ইব্রাহিম কুতুব শাহ, যিনি সুলতান কুলি কুতুব উল মুলকের পুত্র ছিলেন, অর্থাৎ ইব্রাহিম কুতুব শাহ এই কুতুব উল মুলকের পুত্র ছিলেন। তিনি বিজয়নগরের বিরুদ্ধে অন্যান্য দাক্ষিণাত্য সুলতানদের সাথে একটি জোট সংগঠন করেছিলেন, যার ফলে 1565 খ্রিস্টাব্দে তালিকটার যুদ্ধ হয়েছিল।
নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। নিচের কে বাবরকে ইব্রাহিম লোদির বিরুদ্ধে যুদ্ধে আমন্ত্রণ জানায়? নিচের কোন ব্যক্তি বাবরকে আমন্ত্রণ জানিয়েছিল ইব্রাহিম লোদির বিরুদ্ধে যুদ্ধের জন্য? সঠিক উত্তর হবে অপশন এ, দৌলত খান লোদি। দৌলত খান লোদি বাবরকে আমন্ত্রণ জানিয়েছিল ইব্রাহিম লোদির বিরুদ্ধে যুদ্ধের জন্য, এবং সেই বিখ্যাত যুদ্ধ 1526 খ্রিস্টাব্দ কোন যুদ্ধ হয়েছিল? যুদ্ধ হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ। বাবর বনাম ইব্রাহিম লোদি। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো। ভারতীয় অস্থিরতার জনক বা ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট কাকে বলা হয়ে থাকে? আমরা দেখো ছখানা প্রশ্ন, তিনটে প্রাচীন ভারত থেকে, তিনটে মধ্য ভারত থেকে, এবার আমরা চারখানা প্রশ্ন 7 থেকে 10 পর্যন্ত আধুনিক ভারত থেকে করব। তো ভারতীয় অস্থিরতার জনক ইন্ডিয়ান ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলা হয়ে থাকে অপশন ডি, বাল গঙ্গাধর তিলককে বলা হয়ে থাকে। দেখো ডিটেলসে, বাল গঙ্গাধর তিলক 1890 সালে কংগ্রেসে যোগ দেন। ভ্যালেন্টাইন চিরল তাকে ভারতীয় অস্থিরতার জনক বলে অভিভূত করেন, যিনি সর্বপ্রথম সম্পূর্ণ স্বরাজ দাবি করেছিলেন। 8 নম্বর প্রশ্ন দেখো। নিচের মধ্যে কাকে বাংলায় মুসলিম রেনেসাঁসের জনক বলা হয়ে থাকে? নিচের কোন ব্যক্তিকে বাংলায় মুসলিম রেনেসাঁসের জনক বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন সি, নবাব আব্দুল লতিফ খানকে। 9 নম্বর প্রশ্ন দেখো। নিম্নলিখিত ঘটনাগুলির মধ্যে কোনটি ভারতে ফরাসিদের উপর ব্রিটিশদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল? অর্থাৎ নিচের কোন যুদ্ধের ফলে ফরাসিদের উপর ব্রিটিশদের আধিপত্য কায়েম হয়, অর্থাৎ ফরাসিরা একদম পরাজিত হয় এবং ব্রিটিশরা মেন পাওয়ারে চলে আসে নিচের কোন যুদ্ধের ফলে? সঠিক উত্তর হবে দেখো অপশন বি, ওয়ান্ডি আসের যুদ্ধ। এটা ওয়ান্দিবাস বা অনেক সময় বন্দিবাস বলে, বন্দিবাস। ঠিক আছে, যাই বলো না কেন ইংলিশে এটা ওয়ান্দিবাস বলা হয়ে থাকে। তো ওয়ান্দিবাসের যুদ্ধের ফলে ব্রিটিশদের পরাজিত করে ব্রিটিশ, সরি, ফরাসিদের পরাজিত করে ব্রিটিশরা এবং ব্রিটিশ আধিপত্য কায়েম হয়। ডিটেলস দেখো দেখো। স্যার আয়রে কুটের অধীনে ব্রিটিশ বাহিনী 1760 সালে ওয়ান্দিবাসের যুদ্ধে ফরাসিদের পরাজিত করে এবং পন্ডিচেরি অবরোধ করে। ওয়ান্ডিয়াসের পরে 1761 সালে ফ্রান্সের রাজধানী পন্ডিচেরি ব্রিটিশদের হাতে চলে যায়। তো ওয়ান্ডিবাসের যুদ্ধ কত সালে হচ্ছে? 1760 সালে হচ্ছে। এইখান থেকেও পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। 10 নম্বর প্রশ্ন দেখো। শ্রীরঙ্গপত্তনমে ট্রি অফ লিবার্টি কে রোপণ করেছিলেন? নিচের কোন ব্যক্তি শ্রীরঙ্গপত্তনমে ট্রি অব লিবার্টি রোপণ করেন? সঠিক উত্তর হবে অপশন বি, টিপু সুলতান। দেখো ডিটেলসে, 1794 সালের দিকে শ্রীরঙ্গপত্তনমে টিপু সুলতান কর্তৃক স্বাধীনতার বৃক্ষ বা ট্রি অব লিবার্টি রোপণ করা হয়েছিল, যখন তিনি মহীশূরের জ্যাকবিন ক্লাবকে সমর্থন করেছিলেন। মহীশূরের জ্যাকবিন ক্লাব ছিল ভারতে গঠিত প্রথম বিপ্লবী রিপাবলিকান সংগঠন। এটি ফরাসি রিপাবলিকান অফিসারদের দ্বারা গঠিত হয়েছিল। তো গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে জানলাম। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন। ভারতের নিচের কোন রাজ্যে থোরিয়াম উৎস মোনাজাইট বালির পরিমাণ সবচেয়ে বেশি? 10খানা প্রশ্ন আমরা ইতিহাস থেকে করলাম, এবার নেক্সট 6টা প্রশ্ন আমরা জিওগ্রাফি থেকে করব। দেখো কি বলছে, ভারতের নিচের কোন রাজ্যে থোরিয়ামের উৎস মোনাজাইট বালির পরিমাণ সবচেয়ে বেশি? অর্থাৎ মোনাজাইট নামক একটি বালি আছে, সেই মোনাজাইট বালিতে থোরিয়াম পাওয়া যায় এবং সেই বালির পরিমাণ নিচের কোন রাজ্যে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেরালা। 12 নম্বর প্রশ্ন দেখো। বন্যা সমভূমির স্তরের উপরে প্রাচীন বলিমাটি নিচের কোনটির নামে পরিচিত রয়েছে?
বন্যা সমভূমি স্তরের উপরে প্রাচীন পলিমাটি নিচের কোন নামে পরিচিত? তো প্রাচীন পলিমাটিটিকে বলা হয়ে থাকে অপশন সি ভাঙ্গর। ঠিক আছে, ভাঙ্গার বলা হয়ে থাকে। তারপর দেখো নতুন পলিমাটিকে বলা হয়ে থাকে খাদার নামে পরিচিত, এবং এই পলিমাটি খুবই উর্বর, এবং হিমালয়ের পাদদেশে কাঁকড়যুক্ত যে মাটি দেখতে পাওয়া যায় তাকে ভাবর বলা হয়ে থাকে। 13 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি নিকোবর দ্বীপের সবচেয়ে উত্তরের দ্বীপ? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? নিচের কোনটি নিকোবর দ্বীপের সবচেয়ে উত্তরের দ্বীপ? তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন বি কার নিকোবর। কার নিকোবর নিকোবর দ্বীপপুঞ্জের সব থেকে উত্তরের দ্বীপ। দেখো, নিকোবর দ্বীপের সবচেয়ে উত্তরের দ্বীপ হলো কার নিকোবর, এবং 10 ডিগ্রি চ্যানেল আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জকে একে অপর থেকে পৃথক করেছে। এইটাকে স্টার মার্ক করবে। 14 নম্বর প্রশ্ন দেখো, ভারতের নিচের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? এটা তোমরা অনেকেই পারবে। ভারতের নিচের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? সঠিক উত্তর হবে অপশন ডি কেরালা। এবং এখানে ভারতের সর্বোচ্চ সাক্ষরতার হার রয়েছে কত? 93.9%। যদিও এটা 2011 সালের আদমশুমারির তথ্য অনুযায়ী 2021 সালের আদমশুমারির তথ্য এখনো আসেনি, সেটা আসলে কিন্তু নতুন আমাদের ভাবে পড়তে হবে। এবং সব থেকে কম কম সাক্ষরতার হার কোন রাজ্যে রয়েছে? সেটা হচ্ছে বিহার। 15 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন অঞ্চলটি গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ বন দ্বারা আচ্ছাদিত? 4টে অঞ্চলের নাম দেওয়া রয়েছে: আরাবল্লী পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালা, বিন্ধ্যাঞ্চল, নাকি পশ্চিমঘাট পর্বতমালা। তো কি বলছে, নিচের কোন অঞ্চলটি গ্রীষ্মকালীন চিরহরিৎ বন দ্বারা আচ্ছাদিত? সঠিক উত্তর অপশন ডি পশ্চিমঘাট পর্বতমালা। 16 নম্বর প্রশ্ন দেখো, ভারতের ভূমির আয়তন কত মিলিয়ন বর্গ কিমি? ভিভিআই করবে। ভারতের ভূমির আয়তন কত মিলিয়ন বর্গ কিমি? সঠিক উত্তর হবে অপশন বি 3.28 মিলিয়ন বর্গ কিমি। ডিটেলস দেখো, 32,87,263 বর্গ কিলোমিটারের মোট আয়তন সহ ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ। এটাকে স্টার মার্ক করবে। ভারত বিশ্বের কততম দেশ? আয়তনের দিক থেকে সপ্তম বৃহত্তম দেশ। এবং এই যে 3.28 বললাম মিলিয়ন, তো এই 32,87,263টাকেই আমরা মিলিয়নে প্রকাশ করলে 3.28 মিলিয়ন হবে। ভারত উত্তর থেকে দক্ষিণে 3,214 কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিমে 2,933 কিলোমিটার পরিমাপ করে। এটির 15,106.7 কিমি স্থল সীমান্ত রয়েছে, এবং 7,516.6 কিলোমিটার একটি উপকূল রেখা রয়েছে। এটি বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ, এশিয়ার তৃতীয় বৃহত্তম দেশ, রাশিয়া এবং চীনের পরে। ওকে, আয়তনের দিক থেকে এশিয়ার তৃতীয় বৃহত্তম দেশ এবং জনসংখ্যার দিক থেকে এটা এখন বর্তমানে সর্বাধিক জনবহুল দেশে পরিণত হয়েছে। তো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 17 নম্বর প্রশ্ন থেকে আমরা পলিটি বা সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখব। দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থ বিলের সংজ্ঞা রয়েছে? ভিভিআই করবে। এই ধরনের প্রশ্নই তোমাদের ডাব্লিউবি পিএসসি ফুড এসআই পরীক্ষাতে আসে চলেছে, এবং সেই ধরনের প্রশ্নই আমি রাখার চেষ্টা করছি। মিস করবে না ক্লাসগুলো। 50টা করে আমরা প্রশ্নোত্তর করাচ্ছি ইউটিউবে। 50টা করে প্রত্যেকদিন প্রশ্নোত্তর আর কোনো চ্যানেল করাচ্ছে কিনা আমার জানা নেই। তোমাদের সুবিধার্থেই এতগুলো প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করছি। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশন এ অনুচ্ছেদ 110। অনুচ্ছেদ 110 বা ধারা 110-এ অর্থ বিলের সংজ্ঞা ভারতীয় সংবিধানে রয়েছে।
18 নম্বর প্রশ্ন দেখো, কোন অনুচ্ছেদে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার চেষ্টা করা হয়েছে? নিচের কোন অনুচ্ছেদে বা কোন ধারাতে বিচার বিভাগ অর্থাৎ জুডিশিয়ারি সিস্টেমটাকে নির্বাহী বিভাগ অর্থাৎ নির্বাহী সিস্টেম বলতে অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন থেকে পৃথক করার চেষ্টা করা হয়েছে? তো সঠিক উত্তর হিসাবে এখান থেকে অপশন ডি, ধারা 50, 50 নম্বর ধারাতে এটি করা হয়েছে এবং এটা কিসের আন্ডারে রয়েছে? আন্ডার ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসির আন্ডারে রয়েছে। 19 নম্বর প্রশ্ন দেখো, কোন সংবিধান সংশোধনী রাষ্ট্রপতির জন্য একটি সাংবিধানিক সংশোধনী বিলে সম্মতি প্রদান করা বাধ্যতামূলক করেছে? অর্থাৎ কোন রকম সাংবিধানিক সংশোধন বিলে রাষ্ট্রপতিকে সই করতেই হবে, সেটা বাধ্যতামূলক সই করতেই হবে। এটা কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়েছে, এই বিধানটা করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, 24তম সংবিধান সংশোধনী, যেটা হয়েছিল 1971 সালে। দেখো ডিটেলসে, সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি কোনো ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। 1971 সালে 24তম সাংবিধানিক সংশোধনী আইন রাষ্ট্রপতির জন্য একটি সাংবিধানিক সংশোধনী বিলে সম্মতি প্রদান করা বাধ্যতামূলক করে দেয়। অর্থাৎ সাংবিধানিক সংশোধন আইন যদি রাষ্ট্রপতির কাছে যায়, রাষ্ট্রপতিকে সেখানে সই করতেই হবে, তার কোনো রকম ভেটোর পাওয়ার থাকবে না এই সংবিধান সংশোধনী আইনের ক্ষেত্রে। এবং এটা 1971 সালে 24তম সংবিধান সংশোধন অনুযায়ী এই আইনটা নিয়ে আসা হয়েছিল। 20 নম্বর প্রশ্ন দেখো, ভারতের নিচের কোন প্রধানমন্ত্রী তার শাসন আমলে সংসদে যাননি? স্টার মার্ক করবে প্রশ্নটিকে। নিচের কোন প্রধানমন্ত্রী তার শাসন আমলে সংসদে একবারও যাননি? সঠিক উত্তর হবে দেখো অপশন এ, চৌধুরী চরণ সিং। ঠিক আছে, এটা চৌধুরী বা চৌধুরী করা রয়েছে, তো চৌধুরী চরণ সিংও বলতে পারো। দেখো এটি ছিল চৌধুরী চরণ সিং, যিনি 28শে জুলাই 1979 থেকে 14ই জানুয়ারি 1980 পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি কখনোই লোকসভায় যোগ দেননি, কারণ ভারতীয় জাতীয় কংগ্রেস লোকসভার বসার আগে তার সমর্থন প্রত্যাহার করে নেয়। 21 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন ধারাটি ভারতীয় সংবিধানে বাজেটের সাথে সম্পর্কিত রয়েছে? নিচের কোন ধারাটি সংবিধানে বাজেট, আমাদের যে সংবিধান মানে সংসদের যে বিভিন্ন বাজেট পাস হয় সেই বাজেটের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন সি, 112। তো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে, সংবিধানে বাজেট বলে কোনো রকম শব্দ নেই। তো বাজেটের পরিবর্তে কি শব্দ ব্যবহার করা হয়েছে দেখো, ভারতের সংবিধানে বাজেটকে বার্ষিক আর্থিক বিবৃতি হিসাবে উল্লেখ করা হয়েছে। 22 নম্বর প্রশ্ন দেখো, পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে সদস্য সংখ্যা কত? নিচের কতজন সদস্য থেকে থাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি, 22 জন সদস্য থাকে। ডিটেলসে দেখবো দেখো, বর্তমানে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে 22 জন সদস্য থাকে। এই 22 জনের মধ্যে থেকে লোকসভা থেকে থাকে 15 জন এবং রাজ্যসভা থেকে 7 জন। এইভাবে টোটাল 22 জনকে নিয়ে গঠিত হয়। এই কমিটি 1921 সালে প্রতিষ্ঠিত হয় এবং সংসদের সব থেকে পুরাতন কমিটি হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। তো 6খানা প্রশ্ন আমরা পলিটি থেকে করে ফেললাম। এবার আমরা নেক্সট 4টে প্রশ্ন ইকোনমিক্স এর মধ্য থেকে করব। দেখো 23 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? তো 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, ইজি প্রশ্ন ছিল, অপশন বি, ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত রয়েছে। ডিটেলস দেখো, বিশ্ব ব্যাংক হলো 1944 সালে ব্রেটন উডস কনফারেন্সে তৈরি করা 5টি প্রতিষ্ঠানের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বিশ্ব ব্যাংক জাতিসংঘের ব্যবস্থার অংশ, কিন্তু এর শাসন কাঠামো ভিন্ন। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত রয়েছে। বিশ্ব ব্যাংক কবে প্রতিষ্ঠিত হচ্ছে? 1944 সালে। 24 নম্বর প্রশ্ন দেখো, কোন ধরনের অর্থনীতিতে বাজারে প্রতিযোগিতা বিদ্যমান নেই?
আমরা দেখেছি প্রত্যেকটা অর্থনীতিতে মার্কেটে বেশ কম্পিটিশন থাকে বিভিন্ন সেলারদের মধ্য থেকে। তো নিচের কোন ধরনের অর্থনীতিতে কোন রকম প্রতিযোগিতা দেখতে পাওয়া যায় না বাজারের মধ্যে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, সমাজতান্ত্রিক অর্থনীতি বা সোশ্যালিস্ট ইকোনমিতে। দেখো, অর্থনীতির সমাজতান্ত্রিক ফর্ম যেখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণ অতিরিক্ত থাকে, প্রতিযোগিতার অস্তিত্ব নেই, পাচার শক্তির কোনো ভূমিকা পালন করে না, রাষ্ট্রই সব সিদ্ধান্ত নিয়ে থাকে এইরকম অর্থনীতিতে। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়? ভিভিআই করো প্রশ্নটিকে, ইকোনমিক্সের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 15ই মার্চ 1950 সালে। 26 নম্বর প্রশ্ন দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার নিচের কোন মডেলের উপর ভিত্তি করেছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হ্যারল্ড ডমার মডেলের উপর ভিত্তি করে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়েছিল। এর সময়কাল কত ছিল? 1951 থেকে 1956। এবং এই যে পিসি মোহলানবিস মডেল, এটি ছিল দ্বিতীয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ওকে, 27 নম্বর প্রশ্ন দেখবো আমরা, সেখান থেকে সায়েন্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখবো। সায়েন্সকেও আমি 3টে ভাগে ভাগ করেছি, 3খানা প্রশ্ন ফিজিক্স থেকে, 4খানা কেমিস্ট্রি থেকে এবং 3টে বায়োলজিতে। দেখো 27 নম্বর প্রশ্ন, একটি তরলের বৈশিষ্ট্য কি যার কারণে তার মুক্ত পৃষ্ঠটি সর্বনিম্ন পৃষ্ঠের ক্ষেত্রফল পাওয়ার চেষ্টা করে? অর্থাৎ তরল তার নিচের কোন বৈশিষ্ট্যের জন্য সবসময় চেষ্টা করে তার পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বনিম্ন হওয়া, এবং যে কারণে বৃষ্টির যে ফোঁটাগুলো সেগুলো এরকম চৌকো চৌকো, ত্রিভুজ ত্রিভুজ, আয়তক্ষেত্র আকারে পড়ে না, সবসময় গোল হিসাবে পড়ে। ঠিক আছে, বৃষ্টির ফোঁটা দেখবে সবসময় গোলাকার হিসাবে পড়ে। তো নিচের কোন ধর্মের জন্য, তরলের ধর্মের জন্য তারা সবসময় চেষ্টা করে ক্ষেত্রফল কমানোর? তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন সি, পৃষ্ঠটান অর্থাৎ সারফেস টেনশন। 28 দেখো, একটি সাধারণ পেন্ডুলামের সময়কাল এবং কার্যকর দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি? 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি টি প্রপোর্শনাল টু রুট ওভার এল। টি প্রপোর্শনাল টু রুট ওভার এল। এখানে টি সমান হচ্ছে সময়, সময়কাল, আর এল হচ্ছে পেন্ডুলামের দৈর্ঘ্য। ঠিক আছে, নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, পরম শূন্য তাপমাত্রায় নিচের কোনটি ঘটে? 4টে অপশন দেখো, একটি গ্যাসের আণবিক গতি বন্ধ হয়ে যায়, জল জমে যায়, সমস্ত গ্যাস তরলে পরিণত হয়ে যায়, নাকি সমস্ত গ্যাস কঠিনে পরিণত হয়। তো পরম শূন্য তাপমাত্রায় নিচের কোন ঘটনাটি ঘটতে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন এ, একটি গ্যাসের আণবিক গতি বন্ধ হয়ে যায়। ডিটেলস দেখো, কেলভিন স্কেলের 0 কেলভিন, যা একটি থার্মোডাইনামিক তাপমাত্রা স্কেল, এবং সেলসিয়াস স্কেলের 273.15 ডিগ্রি, এটি হচ্ছে সেলসিয়াস স্কেল, এটা হচ্ছে মাইনাস হবে, -273.15 ডিগ্রি। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সাদা সোনা নামেও পরিচিত রয়েছে? নিচের কোন মৌলটি সাদা সোনা নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন সি, প্ল্যাটিনাম। 31 দেখো, অ্যাভোগাড্রোর সংখ্যার মান হলো নিচের কোনটি? ভিভিআই করো। সবগুলোই একই লেখা রয়েছে, শুধু মাথার যে পাওয়ার গুলো 22, 23, 24, 25 রয়েছে। তো অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত? সঠিক উত্তর হবে অপশন বি, 6.023 × 10⁻23 হয়ে যাবে অ্যাভোগাড্রোর সংখ্যার মান।
32 দেখো, স্টেনলেস স্টিল তৈরি করতে লোহার সঙ্গে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ধাতু হলো নিচের কোনটি? স্টেনলেস স্টিল তৈরি করতে লোহার সাথে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ধাতু হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, ক্রোমিয়াম। ঠিক আছে, আয়রন, ক্রোমিয়াম এবং কার্বন মেশানো হয়ে থাকে স্টেনলেস স্টিল তৈরি করার জন্য। 33 দেখো, নিচের কোন গ্যাসের গন্ধ আছে যা পচা ডিমের মতো গন্ধ? অর্থাৎ নিচের কোন গ্যাসটির গন্ধ একদম পচা ডিমের মতো? চারটা অপশন দেখো, হাইড্রোজেন সালফাইড, ডাই ইথাইল সাইক্লোহেক্সেন, ক্লোরিন নাকি অ্যামোনিয়া। তো সঠিক উত্তর হয়ে যাবে পচা ডিমের মতো গন্ধ, অপশন এ, হাইড্রোজেন সালফাইড, H2S। নেক্সট দেখো 34, জীবন বিজ্ঞানের মধ্যে থেকে তিনখানা প্রশ্ন তো দেখবো। মানব দেহের কোন অংশ গ্লাইকোজেন সঞ্চয় করে? ভিভিআই করো। তো সঠিক উত্তর হবে অপশন এ, যকৃৎ। যকৃৎ বা লিভার। লিভার মানবদেহের সেই অংশ যেটা গ্লাইকোজেন সঞ্চয় করে থাকে। 35 দেখো, নিচের কোনটিকে বাস্তুতন্ত্রের স্ক্যাভেঞ্জার বলা হয়ে থাকে? 35 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ছত্রাক এবং ব্যাকটেরিয়া দুটোকেই বাস্তুতন্ত্রের স্ক্যাভেঞ্জার বলা হয়ে থাকে। যদি এখানে ছত্রাক না থাকতো তাহলে উত্তর শুধু ব্যাকটেরিয়া হতো। 36 দেখো, একজন মানুষের কয়টি কুশেরুকা অর্থাৎ ভার্টিব্রি থাকে? ভিভিআই প্রশ্ন এটাও। একজন মানুষের কয়টি কুশেরুকা বা ভার্টিব্রি থেকে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন এ, 33টি। ডিটেলসে দেখো, কুশেরুকার কলামে সাধারণত 33টি কুশেরুকা থাকে এবং এই 33টা কুশেরুকাকে কিভাবে ভাগ করা হচ্ছে দেখো, 24টি প্রিসাক্রাল কুশেরিকা এবং এই 24টা প্রিসাকুলের মধ্যে থাকে 7টি সার্ভিকাল, 12টি থোরাসিক এবং 5টি লাম্বার। এবং তারপরে স্যাক্রাম, স্যাক্রাম থাকে দেখো কটা, 5টি ফিউজড স্যাক্রাল কুশেরুকা এবং কক্সিক থাকে 4টে। তো টোটাল মোট 33টা কুশেরুকা বা ভার্টিব্রি থেকে থাকে মানব শরীরে। নেক্সট দেখো, স্ট্যাটিক জিকে থেকে 8খানা প্রশ্ন দেখবো। দেখো, বার্না বেলা কাপ, জয়ালক্ষ্মী কাপ যেটা মহিলা বিভাগে দেয়া হয়ে থাকে কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে? বার্না বেলা কাপ এবং জয়লক্ষ্মী কাপ মহিলা বিভাগের ক্ষেত্রে নিচের কোন খেলার সাথে যুক্ত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, টেবিল টেনিস খেলার সাথে যুক্ত রয়েছে। 38 দেখো, শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়ে থাকে? হোয়াইট রিভলিউশন, তার জনক কাকে বলা হয়ে থাকে নিচের কোন ব্যক্তিকে? সঠিক উত্তর হবে অপশন বি, ভার্গিস কুরিয়েনকে। এবং শ্বেত বিপ্লব দুগ্ধ উৎপাদনের পদ বৃদ্ধির সাথে যুক্ত ছিল। নেক্সট দেখো 39, ন্যাশনাল সিকিউরিটি প্ল্যানিং এটি কোন দেশের গুপ্তচর সংস্থা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দক্ষিণ কোরিয়ার একটি গুপ্তচর সংস্থা হলো ন্যাশনাল সিকিউরিটি প্ল্যানিং বা এনএসপি। 40 নম্বর প্রশ্ন দেখো, শিলিগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর দেখে নাও, অপশন বি, মহানন্দা এবং বালাসন এই দুটো নদীর তীরে অবস্থিত রয়েছে শিলিগুড়ি শহরটি। 41 দেখো, নরওয়ের পার্লামেন্টের নাম কি? বিভিন্ন দেশের সংসদের যে সমস্ত নাম রয়েছে সেগুলো পরীক্ষা এসে থাকে। তো নরওয়ের পার্লামেন্টের নাম কি? চারটা অপশন রয়েছে দেখো, খুরাল, সোরা, সংডু নাকি স্টোটিং। তো সঠিক উত্তর হবে অপশন ডি, স্টোটিং হয়ে যাবে নরওয়ের পার্লামেন্টের নাম। সোরা হচ্ছে আফগানিস্তান, আফগানিস্তানের পার্লামেন্টের নাম। আর সংডু হচ্ছে ভুটান, ভুটানের পার্লামেন্টের নাম। 42 দেখো,
খেরচি পূজা কোন রাজ্যের প্রচলিত উৎসব? ভিভিআই করবে প্রশ্নটিকে। গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে, মিলিয়ে নাও, অপশন সি ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যের গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে খেরচি পূজা। 43 দেখো, নিম্নের কোনটি সচিন তেন্ডুলকারের আত্মজীবনী? স্টার মার্ক প্রশ্ন। চারটে অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি প্লেইং ইট মাই ওয়ে। এই বইটি হয়ে যাবে সচিন তেন্ডুলকারের আত্মজীবনী। 44 দেখো, বিলায়েত খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আছেন? নিচের কোন বাদ্যযন্ত্র বাজিয়ে থাকেন বিলায়েত খান? সঠিক উত্তর হবে এখান থেকে অপশন এ সেতার। সেতার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত রয়েছেন বিলায়েত খান। নেক্সট 45 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? ভারত ছাড়ো আন্দোলন নিচের কোন সালে শুরু হয়? সঠিক উত্তর হবে অপশন ডি 1942 সালে। 9 আগস্ট শুরু হয়। ওকে, এবং যে কারণে এই আন্দোলনের অপর নাম আগস্ট আন্দোলন। 46, বিশ্বের প্রথম কার্বন মুক্ত দেশ নিচের কোনটি? চারটি দেশের নাম রয়েছে, তো প্রথম কার্বন মুক্ত দেশ নিচের কোনটি? সঠিক উত্তর অপশন ডি ভুটান। 47, কৃত্রিম সিল্ককে কি বলা হয়? চারটি অপশন রয়েছে, ডেক্রন, নাইলন, রেয়ন নাকি ফাইবার গ্লাস। তো সঠিক উত্তর হবে অপশন সি রেয়ন বলা হয়ে থাকে। 48, ডেঙ্গু রোগের বাহক মশা নিচের কোনটি? সঠিক উত্তর করবে। তো সঠিক উত্তর হবে অপশন বি এডিস মশা। এবং অ্যানোফিলিস মশা কি ছড়িয়ে থাকে? ম্যালেরিয়া। নেক্সট 49, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তের অপর কি উপাধি ছিল? পরীক্ষায় আসে লিচ্ছবি, দৌহিত্র। 50 নম্বর প্রশ্ন, তাডোবা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন এ মহারাষ্ট্র অবস্থিত রয়েছে তাডোবা জাতীয় উদ্যানটি। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর। 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং সকাল 7টা থেকে যেভাবে প্রশ্ন উত্তরগুলো করানো হচ্ছে প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে হবে। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে, রিভাইজ হবে এবং পরীক্ষাতে এইখান থেকেই কমন পাবে। ক্লাসটা শেষ করার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আরো একবার, প্র্যাকটিস ব্যাচ যেখানে 80টি প্র্যাকটিস সেট, 3500 প্রশ্ন উত্তর, এছাড়া আমাদের অধ্যায় ভিত্তিক ফুল ব্যাচ কোর্স প্রিলি এবং মেন্সের একত্রে ব্যাচ পাবে। তোমরা জেনারেল নলেজ, ইংরেজি, গণিত এবং রিজনিং এর প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস সাথে মক টেস্ট। তো এখনই যোগাযোগ করো 9647553612 নাম্বারে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল তোমরা নেওয়ার জন্য যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে। এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।